হ্যালো এভরিওয়ান ওয়ান্স এগেন সেমিস্টার 3 চলে এসেছি ফার্স্ট চ্যাপ্টারে কিছুটা তোমরা আগে পড়েছো আগে ভিডিও দেখেছো আজকে সেকেন্ড পার্টে চলে এলাম আমি পম্পা বিশ্বাস চলো ফার্স্ট চ্যাপ্টারটা আজকে যে টপিকগুলো ডিল করবো সেটা হচ্ছে দুটো টপিক আজকে ডিল করবো প্রথমে হচ্ছে মেথড অফ অ্যাসেসমেন্ট সেখানে তোমরা সাইকোলজিক্যাল টেস্ট ইন্টারভিউ অবজারভেশন কেস স্টাডি আর সেলফ রিপোর্ট পড়বে আর সেকেন্ডলি ইন্টেলিজেন্সেস টেস্টের ক্লাসিফিকেশনটা দেখে নেবো আর সর্বশেষে যেহেতু এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেখানে কি কি ধরনের কোয়েশ্চেন্স আসবে কেমন কোয়েশ্চেন আসতে পারে এইটুকুনি পার্ট যতটুকুনি তোমাদেরকে আজকে পড়াবো তার মধ্যে থেকে সেই কোয়েশ্চেন্সগুলো একটুখানি তোমাদেরকে আইডিয়া দিয়ে দেবো চলো মেন টপিকে যাওয়ার আগে কোয়েশ্চেন স্ট্রাকচারটা সেমিস্টার 3-তে জেনে নিই সেমিস্টার 3-তে তোমাদের 4টে চ্যাপ্টার পড়তে হবে সেই চ্যাপ্টারগুলো কি কি প্রথমেই যেটা আজকে করাচ্ছি আমি ভ্যারিয়েশনস অফ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট সেকেন্ডলি সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রুপ প্রসেস থার্ড আইডেন্টিটি ডেভেলপমেন্ট আর লাস্টলি মিটিং লাইফ চ্যালেঞ্জেস এবার তোমাদের যে 35 মার্কসের যে 35খানা এমসিকিউ আসবে তার মধ্যে থেকে ফার্স্ট চ্যাপ্টার মানে ভ্যারিয়েশনস ইন সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস থেকে তোমাদের টোটাল 10খানা কোয়েশ্চেন আসবে 10 মার্কসের সেকেন্ডলি সোশ্যাল ইনফ্লুয়েন্স গ্রুপ প্রসেস থেকে তোমাদের 35 কোয়েশ্চেন্সের মধ্যে তোমাদের 9টা কোয়েশ্চেন্স করতে হবে আইডেন্টিটি ডেভেলপমেন্ট সেখান থেকে তোমাদের 35-এর মধ্যে থেকে 8টা করতে হবে আর লাস্টলি মিটিং লাইফ চ্যালেঞ্জেসের থেকেও তোমাদেরকে 8টা কোয়েশ্চেন করতে হবে অতএব 10 + 9 + 8 + 8 = টোটাল 35 মার্কস 35 এমসিকিউস ওকে এবার কি কি ধরনের এমসিকিউ আসবে সব একই প্যাটার্নে আসবে না টোটাল 8 টাইপস অফ এমসিকিউ আসবে ফার্স্ট টাইপটা হচ্ছে সিম্পল ডিরেক্ট এমসিকিউ যেটা তোমরা অলরেডি যে সম্বন্ধে অনেক করে এসছো 35খানা কোয়েশ্চেনের মধ্যে ডিরেক্ট এমসিকিউ তোমাদের টোটাল 12খানা আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ অফ এমসিকিউ তোমাদেরকে 35-এর মধ্যে থেকে 4টে আসবে কলম ম্যাচিং 4টে কোয়েশ্চেন আসবে 35 কোয়েশ্চেন্সের মধ্যে অ্যাসারশন রিজনিংও 4খানা কোয়েশ্চেন্স তোমাদের করতে হবে ট্রু অ্যান্ড ফলস 4টে কেস বেসড কোয়েশ্চেন তোমাদেরকে 35-এর মধ্যে 3খানা আসবে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন 2টো আসবে আর লাস্টলি অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস সেখানে তোমাদেরকে 35 কোয়েশ্চেন্সের মধ্যে টোটাল 2খানা কোয়েশ্চেন আসবে এবার কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের কোয়েশ্চেন্স কটা আসবে সেটা একটা মিস্ট্রি কোয়েশ্চেন পেপারে তোমরা সেটা দেখবে চলো এবার মেইন পার্টে টপিকে ফোকাস করি ওকে এবার দেখো মেথডস অফ অ্যাসেসমেন্ট ওকে অ্যাসেসমেন্ট সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটকে বোঝার জন্য আমাদের যে অনেকগুলো সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট আছে ক্যারেক্টারিস্টিক্সের গুণগুলো আছে সাইকোলজিক্যাল সেটাকে বোঝার জন্য কিন্তু আমাদের এই অ্যাসেসমেন্টটা খুব প্রয়োজনীয় ফার্স্ট স্টেপ ঠিক আছে আচ্ছা অ্যাসেসমেন্ট কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটের মেজারমেন্ট বেসিক্যালি আমরা পরিমাপ করছি ঠিক আছে অনেকগুলো মেথড ইউজ হয় যেটা কিনা স্ট্যান্ডার্ডাইজড মেথড হ্যাঁ এবং দিস ইজ আ ভেরি সায়েন্টিফিক প্রসিজিয়ার এবার অ্যাসেসমেন্ট কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে ফর্মাল একটা হচ্ছে ইনফর্মাল ফর্মাল কি যেটা অবজেক্টিভ স্ট্যান্ডার্ডাইজ এবং অর্গানাইজড ওয়ে অফ অ্যাসেসমেন্ট ইনফর্মালটা কিন্তু ভ্যারি করে ডিপেন্ড করে কেস টু কেস যেখানে যে অ্যাসেস করছে সে কিভাবে জিনিসটা মেজার করবে যেটা থ্রু দিয়ে সবচেয়ে ভালো যথাযথ রেজাল্ট সে পায় তো কিছুটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হয়ে যায় ইনফর্মালি সাইকোলজিস্টরা কিন্তু এই ফর্মাল যেটা সায়েন্টিফিক যেটা অবজেক্টিভ সেই অ্যাসেসমেন্ট করার জন্য কিন্তু তারা ট্রেন্ড সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ইউজেস সিস্টেম্যাটিক টেস্টিং প্রসিজিয়ার মানে যে প্রসিজিয়ারটা হয় সেটা কিন্তু যথেষ্ট সিস্টেম্যাটিক টু ইভ্যালুয়েট দ্য এবিলিটিস বিহেভিয়ার অ্যান্ড পার্সোনাল কোয়ালিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল সব আমাদের যে কোয়ালিটিসগুলো অ্যাট্রিবিউটসগুলো সেগুলো মেজার করার জন্য কিন্তু সিস্টেম্যাটিক সায়েন্টিফিক প্রসিজিয়ার আচ্ছা এবার দেখো প্রথম অ্যাসেসমেন্ট হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট কি অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড মেজার্স অফ অ্যান ইন্ডিভিজুয়ালস মেন্টাল অ্যান্ড বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স আমাদের যে মানুষের মধ্যে যে মেন্টাল মানসিক
এবিলিটিস, ক্যারেক্টারিস্টিক্স কিংবা বিহেভিয়ারাল আচরণগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মেজার করার কিন্তু অবজেক্টিভ আর স্ট্যান্ডার্ডাইজ মেথড। Objective test has been developed to measure all the dimension of psychological attribute. আমাদের যে অবজেক্টিভ টেস্টগুলো সেটা কিন্তু ডেভেলপই হয়েছে আমাদের যা কিছু সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস আছে, যা কিছু মানসিক মনোবিজ্ঞানের গুণ আছে সেগুলোকে টেস্ট করা, যেরকম ধরো ইন্টেলিজেন্স কিংবা ধরো ইন্টারেস্ট কিংবা অ্যাপটিটিউড। এই টেস্টগুলো কিন্তু ওয়াইডলি ইউজড হয় কোথায়? ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য কিংবা কোনো গাইডেন্সের জন্য, কে কি কেরিয়ার নেবে সেটা আমরা জানার জন্য, তোমরা যে পড়ছো, পড়ার পরে তোমাদের কি ইন্টারেস্ট, তোমরা কোথায় কি যেতে চাও, কার কিরকম অ্যাপটিটিউড, তার উপর নির্ভর করে তোমরা কোন কেরিয়ার চুজ করবে সেটার জন্য, কিংবা পার্সোনাল সিলেকশন, কোনো ট্রেনিংয়ের জন্য, কোনো প্লেসমেন্টের জন্য কিন্তু এগুলো ইউজ হয়। আচ্ছা, এই অবজেক্টিভ টেস্টের পাশাপাশিও কিন্তু কিছু সাবজেক্টিভ আমরা প্রজেক্টিভ টেস্ট বলি, যেটার দ্বারা কিন্তু আমরা পার্সোনালিটি কিংবা ব্যক্তিত্ব মেজার করে থাকি। আচ্ছা, সেকেন্ড টাইপ অফ অ্যাসেসমেন্ট হচ্ছে ইন্টারভিউ। অলরেডি তোমরা সেম 1-এ পড়েছো। ইন্টারভিউ হচ্ছে কি? একটা ফেস টু ফেস 1-to-1 বেসিস অফ সিকিং ইনফরমেশন। ইন্টারভিউয়ার আর ইন্টারভিউয়ারকে নানা রকম ফেস টু ফেস প্রশ্ন করে। সেই প্রশ্নগুলো আগের থেকে সেট অফ কোয়েশ্চেন্স হতে পারে কিংবা আনস্ট্যান্ডার্ডাইজও হতে পারে, যেখানে ইন্টারভিউয়ার তার যে প্রশ্নটা সে করলো তার যে উত্তরটা সে পেলো সেই উত্তরের উপর নির্ভর করে সে আরেকটি প্রশ্ন করছে। তো এরকম ধরনের নানা রকম ইন্টারভিউর প্রসিজার চলে। এবং কোথায় সেটা ইউজ হয়? কোনো এমপ্লয়ার সিলেকশনের জন্য অর্গানাইজেশনে, কিংবা কোনো সেল পারসন কোনো সার্ভে করছে ইন্টারভিউয়ের মাধ্যমে, কিংবা কোনো জার্নালিস্ট সাংবাদিক কোনো ইন্টারভিউ নিচ্ছে, এভাবেও কিন্তু ইন্টারভিউয়ের প্রসিজারসগুলো নানাভাবে ইউজ করা হয়। আচ্ছা, কেস স্টাডিটা কিন্তু খুব ইনডেপথ একটা স্টাডি, যেখানে প্রচণ্ডভাবে ডিটেলড ইনফরমেশনস নেওয়া হয় এবং বেসিক্যালি কিন্তু দিস ইজ ওয়াইডলি ইউজড বাই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এবং এখানে কিন্তু ডেটাগুলো যেটা নেওয়া হচ্ছে আর কি, যেহেতু আমি আগেই বললাম এটা একটা ইনডেপথ স্টাডি, কোনো একটা মানুষ কোনো একটা প্রবলেমে পড়ে যখন সে সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, তখন কিন্তু তার যে সিমটমসগুলো সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট দেখছে, প্রথমেই কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়, তার প্রত্যেকটা ডিটেল নেওয়া হয়, শুধু তার কাছ থেকে নয়, তার গার্জেনদের কাছ থেকে কিংবা তার আশেপাশের মানুষজনদের কাছ থেকে তার সম্পর্কে পুরো তথ্যগুলো জেনে নেওয়া হয়। শুধুমাত্র এই কারেন্ট ফেজের ইনফরমেশনসগুলো নয়, তার জন্ম থেকে এবং প্রায়ার বার তার মায়ের কোনো কমপ্লিকেশনস ছিল কিনা সেখান থেকে শুরু করে টিল দিস ডেট তার যে সিমটমসগুলো দেখা দিচ্ছে, সেই সিমটমসগুলোর কারণগুলো কিন্তু তার মারফতে ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টরা কিংবা সাইকোলজিস্টরা জেনে থাকে। এবার সেই ডেটা যেগুলো পাওয়া যাচ্ছে, যে ডেটাগুলো কালেকশনস হচ্ছে, সেগুলো কি কি মেথডে? থ্রু ইন্টারভিউ কিংবা অবজারভেশন কিংবা কোনো কোয়েশ্চেনিয়ার কিংবা অন্য কোনো সাইকোলজিক্যাল টেস্ট দ্বারা কিন্তু সেই ইনফরমেশনসগুলো কেস স্টাডিতে নেওয়া হয়। আচ্ছা, ফোর্থ টাইপ অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অবজারভেশন, যেখানে আমি আমার বিহেভিয়ারটাকে রেকর্ড করা হচ্ছে আর কি, ঠিক আছে? আউটসাইডের কোনো একটা অবজারভার যে বিহেভিয়ারটা, যে আচরণটা আমি খুব ন্যাচারালি আমার এনভায়রনমেন্টের মধ্যে করছি, সেই ন্যাচারালি অকার্ড বিহেভিয়ারটা কিন্তু অবজারভার অবজার্ভ করছে, ঠিক আছে? এবং সেটা রেকর্ড করছে। এবার দ্য মেজর প্রবলেম উইথ দিস অবজারভেশনাল মেথড কি বলতো? এখানে অবজারভার হ্যাজ গট আ ভেরি লিটল কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন। সে তো দূর থেকে অ্যাজ অ্যান আউটসাইডার সে অবজারভেশন করে রেকর্ড করছে, অতএব তার সেই সিচুয়েশনের প্রতি কোনো কন্ট্রোল নেই। এবং আর একটা ডিমেরিট এই অবজারভেশন মেথডে হচ্ছে, এটার কিন্তু সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হয়। সাবজেক্টিভ
ইন্টারপ্রিটেশন, কারণ যে অবজার্ভ করছে তার কিছু বৈশিষ্ট্য কিন্তু নির্ভর করছে ব্যাপারটা সে কিভাবে দেখছে। মানে আমি যদি কাউকে অবজার্ভ করি, আমি যেভাবে বড় হয়েছি, যে চিন্তাধারা নিয়ে, যেই কালচারের মধ্যে থেকে বড় হয়েছি, আমি সেইভাবেই কিন্তু আচরণটি দেখব। মানে আমি গ্লাসটাকে হাফ ফিল্ড না হাফ এমটি দেখছি, সেটা কিন্তু আমার চরিত্রের ওপরেও কিন্তু সেটা নির্ভর করছে। সেই জন্যই এটাকে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন বলা হয়ে থাকে। লাস্টলি সেলফ রিপোর্ট, যেটা নাকি আমি নিজে আমার ফ্যাকচুয়াল ইনফরমেশনসগুলো দিচ্ছি, এবং সেই ইনফরমেশনসগুলো কিংবা সেই বিলিফ, নিজের ওপিনিয়ন্সগুলো যে আমি দিচ্ছি, সেটা অনেকগুলো মেথডে হতে পারে। কি কি মেথডে হতে পারে? ইন্টারভিউ মেথডে হতে পারে, কিংবা কোনো কোয়েশ্চেনারের মারফত হতে পারে, কিংবা সাইকোলজিক্যাল টেস্টের দ্বারা হতে পারে, কিংবা কোনো পার্সোনাল ডায়েরির মারফতেও কিন্তু আমি আমার নিজের ইনফরমেশনটা ডিসক্লোজ করছি কিংবা দিচ্ছি। আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। ইন্টেলিজেন্স টেস্টের ক্লাসিফিকেশন। অনেক রকম ক্লাসিফিকেশন ইন্টেলিজেন্স টেস্টের আছে, যেটা নাকি কিভাবে অ্যাডমিনিস্টার করা হচ্ছে টেস্টটা তার উপর ডিপেন্ড করে। মেনলি 3 টাইপস: গ্রুপ টেস্ট কিংবা ইন্ডিভিজুয়াল টেস্টে আমরা ক্লাসিফাই করতে পারি। সেকেন্ডলি ভার্বাল, নন ভার্বাল আর পারফরমেন্স টেস্টে আমরা ক্লাসিফাই করতে পারি। এবং থার্ডলি কালচার ফেয়ার কিংবা কালচার বায়াস টেস্ট হিসেবেও আমরা ইন্টেলিজেন্স টেস্টে ক্লাসিফাই করতে পারি। তো সবার প্রথমেই চলে যাচ্ছি আমরা গ্রুপ আর ইন্ডিভিজুয়াল টেস্টের নামেও বুঝতে পারছো। ইন্ডিভিজুয়াল টেস্ট যেটা 1 পার্সনের ওপর অ্যাট আ টাইম অ্যাডমিনিস্টার করা হয়, আর গ্রুপ টেস্টটা যেটা অনেকগুলো মানুষের উপর একসঙ্গে অ্যাডমিনিস্টার করা হচ্ছে। অনেক সময় বাঁচানোর জন্য আমরা এটা করে থাকি। তো ইন্ডিভিজুয়াল টেস্টের আর একটা তফাৎ গ্রুপ টেস্টের থেকে হচ্ছে, এখানে ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু 1-to-1 টেস্টটা হচ্ছে, যে টেস্ট অ্যাডমিনিস্ট্রেশন সে একজনের ওপরেই করছে, সেখানে কিন্তু র্যাপো এস্টাবলিশমেন্টটা খুব প্রয়োজন। হোয়াট ইজ র্যাপো এস্টাবলিশমেন্ট? এই যে আমি একজনের ওপর টেস্টে অ্যাডমিনিস্ট্রেট করছি, সে নিজের ইনফরমেশনগুলো রিভিল করছে, সে কেন আমাকে করতে যাবে, তাই না? সে নিজের পার্সোনাল ডেটাগুলো আমাকে কেন দিতে যাবে? আমাকে কিন্তু সেখানে তাকে সেই ভরসার জায়গাটাতে নিয়ে আসতে হবে, যে আজকে আমি তোমাকে বসিয়ে তোমার ওপর যে টেস্টে অ্যাডমিনিস্ট্রেট করছি, তোমার থেকে যে আমি কিছু ডেটা, পার্সোনাল ইনফরমেশন নিচ্ছি, সেটা কিন্তু প্রচণ্ডভাবে আমার মধ্যেই থাকবে। আমি কিন্তু আমার নিজস্ব রিসার্চ কিংবা নিজস্ব কাজের জন্যই সেটা প্রয়োগ করব, সেটা কিন্তু আর আমি কোথাও ডিসক্লোজ করব না। এই কনফিডেন্সিয়ালিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মাকে তাকে সেই ভরসার জায়গাটায় নিয়ে আসা হলেই কিন্তু সে কিন্তু সঠিকভাবে টেস্টটা কিন্তু সে দেবে, না হলে কিন্তু সে খুব রং ইনফরমেশন মানে হচ্ছে কিছুটা সে ম্যানিপুলেট করে দিল, কিছুটা সে নিজের সেই তথ্যগুলো রিভিল করতে চাইলো না, এরকমও কিন্তু হতে পারে। সেই জন্য সেখানে আমাকে কিন্তু সেই সম্পর্কটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, যাতে কিনা সেই টেস্টটি খুব সুন্দরভাবে সঠিক ইনফরমেশনগুলো টেস্ট মারফত সে যাতে দেয়। তো এটাকেই বলা হয় র্যাপো এস্টাবলিশমেন্ট। কারণ কি অনেক সময় এমন টেস্ট থাকতে পারে যেটা হয়তো প্রচণ্ডভাবে সেন্সিটিভ টেস্ট, মানে সে হয়তো নিজের কোনো ঘটনা সেখানে সে রিলেট করে দিচ্ছে, সেই জন্য সে প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে। তো এইগুলোকে টেস্ট সেশনের মধ্যে অ্যাভয়েড করার জন্যই কিন্তু একটা র্যাপো এস্টাবলিশমেন্ট করা হয়। গ্রুপ টেস্টে যেহেতু অনেকজন একসঙ্গে তার উপর আমরা টেস্ট অ্যাডমিনিস্টার করছি, সেই জন্য আলাদাভাবে কিন্তু সেই সুযোগটাই পাওয়া যায় না যেখানটা তুমি র্যাপো এস্টাবলিশ করবে, সেখানটা কিন্তু এখানে কোনো রকম র্যাপো এস্টাবলিশমেন্ট করা হয় না। আর একটা তফাৎ ইন্ডিভিজুয়াল আর গ্রুপ টেস্টের মধ্যে, সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল টেস্টটা হয় ওরালি, না হলে রিটেন মারফত এটা নেওয়া হয়। গ্রুপ টেস্টটা বেসিক্যালি মাল্টিপল চয়েসের রিটেন টেস্ট দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টাইপ অফ টেস্টে আমরা চলে যাচ্ছি ভার্বাল, নন ভার্বাল অ্যান্ড পারফরমেন্স টেস্ট।
ভাষাগত কিংবা ভার্বাল টেস্ট। এখানে নামেই বুঝতে পারছো ভার্বাল রেসপন্সেস ইদার ওরালি অর ইন আ রিটেন ফর্ম, হয় তুমি ওরালি বলছো নাহলে তুমি রিটেন মারফত বলছো। বেসিক্যালি এই টেস্টটা কিন্তু অনলি ফর লিটারাল পিপল, মানে এই তো নয় যে ইন্টেলিজেন্ট টেস্ট আমি তাদের উপরেই নেব যারা শিক্ষিত, যারা পড়াশোনা জানে, মানে যারা পড়াশোনা জানে না তারা যে তাদের মধ্যে যে কোনো বুদ্ধি নেই, আইকিউ নেই, সেটা তো হয় না। কিন্তু বেসিক্যালি এই ভার্বাল টেস্টটা কিন্তু যারা পড়াশোনা জানে, যারা ভাষাটা বুঝতে পারছে, পড়তে পারছে, কিংবা খুব সুন্দরভাবে কথাগুলো বলতে পারবে, তারাই কিন্তু, তাদের উপরেই কিন্তু এই ভার্বাল টেস্টটা অ্যাডমিনিস্টার করা হয়। নন ভার্বাল টেস্ট যেটা বেসিক্যালি পিকচার্স কিংবা ইলাস্ট্রেশন থাকে টেস্ট আইটেমের মধ্যে, কোনো একটা প্যাটার্ন, মনে করো একটা ডায়াগ্রাম যেটা ইনকমপ্লিট আছে সেটাকে তোমাকে কমপ্লিট করতে হচ্ছে, তো এগুলো সব তোমার নন ভার্বাল টেস্টের মধ্যে পড়ে, ভাষাবিহীন। পারফরমেন্স টেস্ট যেটা, সেই সম্পাদনী অভিক্ষা যেটা হচ্ছে, মনে করো তোমাকে এইখানটা কোনো ব্লকস দেওয়া হলো, তোমাকে অ্যারেঞ্জ করা হলো, এবং এই টেস্টটা, পারফরমেন্স টেস্ট এবং নন ভার্বাল টেস্ট ভেরি ভেরি উপযোগী, মানে এগুলো খুব কালচার ফেয়ার টেস্ট, যেহেতু এর মধ্যে ল্যাঙ্গুয়েজের ইউজ হয় না, সেই জন্য এগুলো কিন্তু ডিফারেন্ট কালচারসের জন্য কিন্তু খুবভাবে বেশিভাবে প্রয়োগ করা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টাইপ অফ টেস্ট যেটা কালচার বায়াসড আর কালচার ফেয়ার। কালচার বায়াসড হচ্ছে বেশিরভাগ টেস্টই খুব আমেরিকান আর ইউরোপিয়ান যারা সাইকোলজিস্ট আর কি তারা ডেভেলপ করেছেন, এবং তারা যেহেতু ওখানকার মানুষ, ওখানকার কালচারটা যেহেতু আমাদের এশিয়ান কিংবা আফ্রিকান কালচারের থেকে অনেকটাই ভিন্ন, এবার তারা যখন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো একটা টেস্ট বানাচ্ছে, খুব স্বাভাবিকভাবে এটাও খুব ন্যাচারাল যে তারা তাদের মানুষজনের কথা চিন্তা করেই টেস্টগুলো করবে, এবং ম্যাক্সিমাম টেস্টে দেখা যায় যে খুব আরবানাইজড, মানে ওখানকার সোসাইটির সঙ্গে খুব সিমিলারিটি। তো ওই পার্টিকুলার টেস্টগুলো যখন মনে করো এই ইস্টার্ন সাইডে কিংবা আফ্রিকান ওয়ার্ল্ডে কিংবা আমাদের এশিয়ান সাইডে যখন এটাকে অ্যাডমিনিস্টার করা হয়, তখন কিন্তু অনেক সময় অনেক টেস্টের আইটেম এমন মনে হচ্ছে যে এটা হয়তো আমাদের জন্য অতটা এলিজেবল কিংবা যথাযথ নয়, ঠিকঠাক করে আমরা মিনিংগুলোকে ঠিকঠাক করে ইন্টারপ্রেট করতে পারি না, কারণ কি সেটা অ্যাপ্লাইডই হয় না আমাদের এই কালচারে হয়তো, ঠিক আছে। সেখানে কালচার ফেয়ার টেস্টটা কিন্তু ডাজ নট ডিসক্রিমিনেট এগেইনস্ট ইন্ডিভিজুয়াল বিলঙ্গিং টু ডিফারেন্ট কালচার্স। এই টেস্টগুলো বেসিক্যালি, যেটা আমি আগেই বললাম, যে নন ভার্বাল টেস্ট আর পারফরমেন্স টেস্ট কিন্তু যেখানে ল্যাঙ্গুয়েজের ইউজেসটা একদমই হচ্ছে না, সেই টেস্টগুলো কিন্তু বেসিক্যালি কালচার ফেয়ার টেস্ট। সেখানটা সেই মনে করো কাউকে কোনো কিছু একটা ব্লকের দ্বারা অ্যারেঞ্জমেন্ট করতে বললো কিংবা কোনো একটা পিকচার কমপ্লিট করতে বললো, সেখানটা যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজের ইউজ হচ্ছে না, সেখানটা কিন্তু টেস্টটা কিন্তু যথেষ্টই কালচার ফেয়ার, সেখানে কিন্তু কোনো বায়াসনেসের ছাপ পড়ে না কিংবা লক্ষ্য করা যায় না। আচ্ছা, এবার এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আর কি, কোনটা কি টাইপ অফ টেস্ট, একটু দুটো করে এক্সাম্পল তোমাদের মনে রাখা খুব দরকার। ইন্ডিভিজুয়াল টেস্ট, স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স টেস্ট এবং ওয়েশলার ইন্টেলিজেন্স টেস্ট হচ্ছে দুটো এক্সাম্পল, ঠিক আছে। গ্রুপ টেস্টের দুটো এক্সাম্পল, আর্মি আলফা এবং আর্মি বিটা। আচ্ছা, আর্মি আলফা আর আর্মি বিটা সম্পর্কে খুব সুন্দর একটা গল্প আছে। আর্মি যেহেতু নাম, অনেকে জিজ্ঞাসা করে যে আর্মি নামটা কেন দেয়া আছে। বিশ্বযুদ্ধের সময় যখন অনেক মানুষের প্রয়োজন হয়েছিল, তখন প্রত্যেকটা ঘর থেকেই মেল মেম্বার্সদেরকে তুলে নেওয়া হতো। এবার যুদ্ধক্ষেত্রে তো অনেক জায়গা আছে না, কেউ ফ্রন্ট লাইনে থাকে, কেউ পিছনে ম্যানেজ করে, কেউ হয়তো রান্নাঘরে রান্না করছে সৈন্যদের জন্য। এবার কে কোথায় রিক্রুট হবে তার জন্য কিন্তু গ্রুপ টেস্ট করা হয়েছিল আর্মি আলফা এবং আর্মি বিটা। আর্মি আলফাটা বেসিক্যালি ভার্বাল গ্রুপ টেস্ট, যেখানে ল্যাঙ্গুয়েজের প্রয়োগ হয়েছিল, বেসিক্যালি যারা লিটারেট ছিল তাদের জন্য ওই টেস্টটা প্রয়োগ করা হয়েছিল। এবং আর্মি বিটা যারা অতটা পড়াশোনা জানে না, বিশ্বযুদ্ধের সময় অনেকেই ছিল যারা ফর্মাল এডুকেশন নিত না ওই সময়, তো তাদের জন্য কিন্তু আর্মি বিটা যেটা নন ভার্বাল গ্রুপ টেস্ট, সেটা তাদের মধ্যে প্রয়োগ করা হয়ে তারপরে সেই ইন্টেলিজেন্স টেস্টটা করে তারপরে কে কোথায় রিক্রুট হবে সেটা করা হয়েছিল। আচ্ছা,
আর একটা গ্রুপ টেস্টের এক্সাম্পল হচ্ছে র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। ভার্বাল টেস্টের এক্সাম্পল স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল, এটা আমি ইন্ডিভিজুয়ালও বললাম। অতএব যদি এরকম কোয়েশ্চেন আসে যে একটা ভার্বাল ইন্টেলিজেন্সের টেস্টের এক্সাম্পল দাও, ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্টের এক্সাম্পল দাও, তাহলে কিন্তু তোমরা স্ট্যানফে বিনে টেস্টটা লিখতে পারো। এবং ভার্বাল টেস্ট আর একটা কি বললাম, আর্মি আলফা। আর্মি আলফা কিন্তু গ্রুপও, যদি তোমাদেরকে বলা হয় যে একটা ভার্বাল গ্রুপ টেস্টের এক্সাম্পল দাও, তাহলে তোমরা খুব ইজিলি লিখতে পারো আর্মি আলফা টেস্ট। নন ভার্বাল টেস্ট এখানে কি, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস আর হচ্ছে আর্মি বিটা। তার মানে নন ভার্বাল গ্রুপ টেস্ট তোমরা খুব সুন্দরভাবে আর্মি বিটা লিখতে পারো কিংবা র্যাভেন্স প্রোগ্রেসিভ লিখতে পারো। পারফরমেন্স টেস্ট আলেকজান্ডার পাস অলং আর কো ব্লকস ডিজাইন টেস্ট। আলেকজান্ডার পাস অলং টেস্টটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে আছে, তোমরা করবে, করার পরে আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবে, যেখানে ব্লক পাস করে করে কিন্তু আমরা আলটিমেটলি রেজাল্টে পৌঁছাই এবং তার ফলে আমাদের ইন্টেলিজেন্সটা টেস্ট হয়। কালচার ফেয়ারের টেস্টের এক্সাম্পল ক্যাটলস কালচার ফেয়ার টেস্ট আর কাউফম্যান অ্যাসেসমেন্ট ব্যাটারি টেস্ট ফর চিলড্রেন। আচ্ছা, বোথ ভার্বাল আর নন ভার্বাল এক্সাম্পল হচ্ছে কাউফম্যান ব্রিফ ইন্টেলিজেন্স টেস্ট। ঠিক আছে, তো এটা তোমরা মনে করো অনেক সময় টেস্টের নাম দিয়ে তোমাদেরকে অপশনস দিতে পারে যে এটা কি ধরনের টেস্ট, কিংবা একটা টাইপ অফ টেস্ট দিয়ে এরকম নাম দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এর মধ্যে থেকে কোনটা এটা। ঠিক আছে, তো এভাবে কোয়েশ্চেন্স তোমাদের আসতে পারে। চলো এবার কিছুটা ইন্টেলিজেন্স টেস্টিং, ম্যাক্সিমাম সাইকোলজিস্টরা ওয়েস্টার্ন ছিল, আমেরিকান, জার্মান, তো ওদের টেস্টগুলোকে অনেক সময় কালচার বায়াসনেসের জন্য ইন্ডিয়াতে যখন প্রয়োগ করা হতো একটু ডিফিকাল্টিস হতো। তো কিছু কিছু ইন্ডিয়ান সাইকোলজিস্ট যেরকম SM মোহেসেন ইন্টেলিজেন্স টেস্টটাকে হিন্দিতে কনস্ট্রাক্ট করেছিল 1930s-এ, সেরকমভাবে CH রাইসও এই বিনের টেস্টটাকে উর্দু এবং পাঞ্জাবিতে কনভার্ট করে প্রয়োগ করার চেষ্টা করেছিলেন, এবং সেই ঠিক একই সময় মহালানবিশ বাংলাতে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করেছিল বিনের টেস্টটাকে। ঠিক আছে, তো চলো এবার এটার সঙ্গে রিলেটেড কিছু কোয়েশ্চেন্স দেখে নিই। প্রথমেই হচ্ছে which assessment method seeks information from person one to one basis। কোন প্রসেসটা? অবশ্যই ইন্টারভিউ মেথড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন এরকম আসতে পারে, ড্যাশ টেস্ট ইউজ পিকচার্স অর ইলাস্ট্রেশন অ্যাজ টেস্ট আইটেম। অবশ্যই আমরা পিকচার্স ইলাস্ট্রেশন কোথায় ইউজ করি? নন ভার্বাল টেস্টে। আচ্ছা, ম্যাচ দ্য ফলোইং এর কোয়েশ্চেন্স এইভাবে আসতে পারে। দেখো এইভাবে নানা টেস্ট দিয়ে দেওয়া হলো এবং তার পাশে এক্সাম্পলস গুলো। এবার ইন্ডিভিজুয়াল টেস্ট কি? স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স টেস্ট অলরেডি তোমরা একটু আগে পড়লে। গ্রুপ টেস্ট আর্মি আলফা, পারফরমেন্স টেস্ট ক্লোক ব্লক ডিজাইন টেস্ট, আর নন ভার্বাল টেস্ট র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। এখানে এই অপশনটা এভাবে সরাসরি দেওয়া আছে, অতএব 1A 2B 3C আর 4D অপশনটাই এখানটা হবে। নেক্সট ভ্যারাইটি অফ কোয়েশ্চেন অ্যাসারশন রিজনিং। দেখো অ্যাসারশন দেখো এভাবে আসতে পারে, অ্যান ইন্ডিভিজুয়াল টেস্ট রিকোয়ার দ্য টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর টু এস্টাবলিশ আ র্যাপো উইথ দ্য পার্টিসিপেন্ট। র্যাপো এস্টাবলিশমেন্ট করাটা কেন দরকার সেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম প্রিভিয়াস স্লাইডে। এখানে রিজন হিসেবে দেখি এটা ঠিক আছে কিনা। মেনি টেস্ট ক্যান বি ইমোশনালি সেন্সিটিভ অর কালচারালি নন সাপোর্টিভ। অফকোর্স অনেক সময় কালচারালি সেন্সিটিভ হয়ে যায় অনেক টেস্ট, সেই জন্যই আগের থেকে আমরা একটা সম্পর্ক স্থাপন কিংবা র্যাপো এস্টাবলিশমেন্ট করি, যাতে সে ওই সময় ইমোশনালি কিছুটা ডিস্ট্রেস না হয়ে যায় ডিউরিং দ্য টেস্ট। তো এইখানে বোথ A and R ট্রু, এটা কারেক্ট এক্সপ্লেনেশন অফ A। ঠিক আছে, আচ্ছা আর একটা টাইপ অফ কোয়েশ্চেন যেটা আমরা দেখে নেবো সত্য মিথ্যার যে কোয়েশ্চেনটা, ট্রু অ্যান্ড ফলস। এখানে দেখো দ্য ফলোইং আর দ্য নেমস অফ দ্য ইন্টেলিজেন্স গ্রুপ টেস্ট। এগুলো ইন্টেলিজেন্স গ্রুপ টেস্ট হিসেবে আমি বলছি। আর্মি আলফা, আর্মি বিটা, স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। অবশ্যই স্ট্যানফোর্ড বিনেটা কখনোই গ্রুপ টেস্ট নয়, তো সেই জন্য এখানে অপশন A, B and D আর কারেক্ট, C ইজ ইনকারেক্ট। এই অপশনটাতে তোমাদের ঠিক করতে হবে। আচ্ছা, কেস বেসড কোয়েশ্চেন দেখে নিই। দিস ইন্টেলিজেন্স টেস্ট কন্টেন্স নাম্বার অফ উডেন ব্লকস। ব্লক সাজিয়ে করতে হবে তোমাদেরকে। দ্য টেস্ট ইজ আস্কড টু অ্যারেঞ্জ দ্য ব্লকস উইদিন আ টাইম পিরিয়ড টু প্রডিউস আ গিভেন ডিজাইন। একটা ডিজাইন সেটাকে
করার জন্য সে ব্লকসটাকে রিঅ্যারেঞ্জ করছে। তো এটা কি ধরনের টেস্ট হতে পারে যেখানে ব্লকের অ্যারেঞ্জমেন্টস আছে? অবশ্যই এটা একটি পারফরমেন্স টেস্ট। তোমাদের আলেকজান্ডারটাও একটা পারফরমেন্স টেস্ট যেটা তোমরা প্র্যাকটিক্যালি করবে। আচ্ছা, চলো এবার অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন অর্ডারে কিভাবে সাজাবে দেখো। এভাবে কিছু কিছু সেন্টেন্সেস আছে, ডেটা অ্যানালাইজ, টাইম প্রোভাইডেড, কোয়েশ্চেনের গিভেন, র্যাপো এস্টাবলিশমেন্ট। কিভাবে একটা টেস্ট হয়, যদিও এটা পার্টিকুলার এই যতটুকুনি পড়িয়েছি তার মধ্যে থেকে হয়তো এটা ডিটেলে আমি যাইনি, কিন্তু তোমরা সবাই জানো অলরেডি, তোমরা সাইকোলজিক্যাল টেস্ট 11-এ করেছো। তো কোন কোন স্টেপে কি কি হয় একটা টেস্ট করার জন্য? প্রথমেই হচ্ছে র্যাপো এস্টাবলিশমেন্ট করতে হবে তোমার টেস্টির সঙ্গে। তারপরে কি করছো, তুমি কোয়েশ্চেনার দিচ্ছ তাকে করার জন্য, তারপরে তুমি তাকে সময় দিচ্ছ, টাইম প্রোভাইড করছো, এবং যখন তোমার হয়ে যাচ্ছে টেস্টটা তখন তুমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুমি ডেটাটা অ্যানালাইজ করছো। অর্থাৎ সিরিজটা হবে DCBA। এবং লাস্টলি তোমাদের ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন যেরকম আসবে, এরকম একটা ছবি আসতে পারে। দেখো এখানে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামেটিক কোয়েশ্চেনে, পিকচার বেস কোয়েশ্চেনে তোমাদেরকে পিকচারই দেওয়া হয়েছে, পিকচারের মধ্যে পিকচার দেওয়া হয়েছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি ধরনের টেস্ট। অবশ্যই এটা নন ভার্বাল টেস্ট, অলরেডি বলেছি ইলাস্ট্রেশনস কিংবা পিকচার্স এগুলো নন ভার্বাল টেস্টের মধ্যে পড়ে। তো আজকে এইটুকুনি হলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আবার দেখা হবে, ভালো থেকো, টাটা।